আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সামিয়া আক্তার স্রোত বর্তমানে ব্যাচেলর অফ ফিজিওথেরাপিতে অধ্যয়নরত আছি। ব্যাচেলর অফ ফিজিওথেরাপি একটি 5 বছরের প্রফেশনাল কোর্স হলেও এর আদি বৃত্তান্ত ও সূচনা সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। তাই এই ফিজিওথেরাপি সম্পর্কিত বিভিন্ন জানা অজানা তথ্য নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টারের সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমি নিজেও একজন ফিজিওথেরাপি শিক্ষার্থী, কিন্তু এর ইতিহাস সম্পর্কে আমার অনেক কিছুই অজানা। তো স্যার, আপনার কাছে প্রথমেই আমি জানতে চাই ফিজিওথেরাপি আসলে কি, বা ফিজিওথেরাপি চিকিৎসা মানে এই প্রফেশনটা কিভাবে আসলো, যদি স্যার একটু বলতেন। খুব ভালো একটা প্রশ্ন করেছেন, যুগ উপযোগী একটা প্রশ্ন। ফিজিওথেরাপি আসলে কি? আমরা সাধারণত যেটা জেনে থাকি বা পড়ে থাকি যে ফিজিওথেরাপি বলা হয় যে ফিজিওথেরাপি হলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি নতুন সংযোজন। তো আসলে এটা একটা ভুল কথা। এটা মোটেও নতুন সংযোজন না। এটা হচ্ছে একটি এটা দীর্ঘদিন ধরেই, মানে এর আদি বৃত্তান্ত প্রায় কয়েকশো বছর আগে। যেমন আমরা যদি বলি যে 460 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হেক্টর প্রথম উনি আবিষ্কার করেন যে গরম পানি সেঁক দিলে হচ্ছে কি ব্যথা নিরাময়। তো গরম পানি সেঁক মানে কি, এই হিট যে দেওয়া হয় এটা একটা ফিজিওথেরাপির অংশ। তার মানে দেখা যাচ্ছে যে আমরা যদি বলি তাহলে 460 খ্রিস্টাব্দ থেকেই কিন্তু ফিজিওথেরাপির সূচনা হয়েছে। তো যাই হোক, তো ফিজিওথেরাপি নতুন সংযোজন নয়। তো আমরা যদি এটাকে বলি তাহলে ফিজিওথেরাপি হলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। তো যেখানে বিভিন্ন ধরনের বাত, ব্যথা ও প্যারালাইসিস জাতীয় যে কন্ডিশনগুলো আছে সেগুলোকে যে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে উইদাউট সার্জারি, যে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে। তো সেটাই হচ্ছে যে ফিজিওথেরাপি। তো আপনি আরও যেটা বললেন যে এই ফিজিওথেরাপির আদি বৃত্তান্ত এবং এই ফিজিওথেরাপি কীভাবে আসলে সূচনা হয়। তো এটা যদি আমরা বলি যাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা 1813 সালের দিকে 1813 সালের দিকে পেন হেনরিক লিন নামের এক ব্যক্তি, সুইডেনের এক ব্যক্তি। তো তিনি এই প্রথম এই ফিজিওথেরাপি সূচনা করেন। তো তিনি প্রথমে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে রয়্যাল সেন্ট্রাল ইনস্টিটিউট অফ জিমন্যাস্টিক রয়্যাল সেন্ট্রাল ইনস্টিটিউট অফ জিমন্যাস্টিক নামের একটা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি প্রথম হচ্ছে যে ওই জিমন্যাস্টিক বা স্পোর্টস রিলেটেড যে পার্সনগুলো আছে তাদেরকে নিয়ে তিনি কাজ শুরু করেন। এবং সেটা দেখা যাচ্ছে আপনার প্রথমে তিনি মোবিলাইজেশন, ম্যানিপুলেশন এবং থেরাপিউটিক এক্সারসাইজ, বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে এটি চিকিৎসা প্রদান করে থাকতেন। তো এরপর দেখা যাচ্ছে যে এভাবেই তিনি চিকিৎসা দিয়ে আসছিলেন। এরপর 1878 সালের দিকে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন হচ্ছে যে আপনার হচ্ছে সোশ্যাল বোর্ড ফর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার নামের এই প্রতিষ্ঠান এটাকে একটা রেজিস্ট্রেশন দেওয়া শুরু করলো। তো রেজিস্ট্রেশন দেওয়া শুরু করার পর এটা আরও মানে মানুষের মধ্যে সেইভাবে প্রচার শুরু হয়ে গেল এবং এটা মানুষের মধ্যে খুব ভালো একটা প্রভাব ফেলছে। এরপর দেখা যাচ্ছে যে এটাকে আরও ভালো মানে চিকিৎসার একটা মান সম্মত করার জন্য 1894 সালে এটা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে এটাকে স্বীকৃতি প্রদান করা হয় এবং এরপর আবার দেখা যাচ্ছে এটা নিয়ে আরও হিউজ আকারে একটা গবেষণা শুরু করা হয় এটা নিয়ে। তো এভাবেই আসলে আমাদের এই ফিজিওথেরাপির সূচনাটা হয়েছে। স্যার, আমরা জানলাম যে ফিজিওথেরাপি সূচনায় হচ্ছে সুইডেন থেকে, এবং স্যার আমরা যখনই উন্নত চিকিৎসার কথা বলে থাকি তখনই আমরা বলে থাকি ইউকে, ইউএসএ বিভিন্ন কান্ট্রিগুলোর কথা। এবং স্যার আমরা সেখানে কিন্তু দেখতে পাই যে ফিজিওথেরাপির অনেক চাহিদা রয়েছে এবং তারা কিন্তু ফিজিওথেরাপি পেশাকে, চিকিৎসা ব্যবস্থাকে অনেক মূল্যায়ন করে আসছে। তো স্যার আমি জানতে চাই যে এই ইউকে, ইউএসএ এর বিভিন্ন কান্ট্রিগুলোতে স্যার ফিজিওথেরাপি কবে থেকে চালু হলো এবং তাদের এই পর্যায়ে আসার জন্য আপনার কি মনে হয় যে তাদের দেশে কিভাবে এত ফিজিওথেরাপি মূল্যায়িত হচ্ছে, যে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেভাবে মূল্যায়িত হচ্ছে না। এটা ঠিক বলছেন অবশ্যই।
তো আসলে এটা একটা ভালো কথা বলছেন যে আমরা যখনই উন্নত চিকিৎসার কথা বলে থাকি তখনই আমরা মানে চলে যাই ইউকে ইউএসএ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলে থাকি, সিঙ্গাপুর এই টাইপের দেশগুলোর কথা বলে থাকি যে উন্নত চিকিৎসার জন্য যখন আমরা বলি। তো আসলে এই ফিজিওথেরাপি চিকিৎসাটা আমরা যদি বলি যে এই উন্নত দেশের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে নিউজিল্যান্ডে কিন্তু এরপর যেটা আমি বললাম একটু পূর্বে, তো এরপর কিন্তু নিউজিল্যান্ডে 1913 সালে থেকে এই ফিজিওথেরাপি শুরু করা হয় এবং তারা এটা নিয়ে কাজ শুরু করে এবং এটা নিয়ে আরও গবেষণা শুরু করে। এরপর দেখা যাচ্ছে যে এটার যে একটা আউটকাম এবং আপনার মনে রাখবেন একটা জিনিস যে এটা কিন্তু হচ্ছে উইদাউট সাইড এফেক্ট, মানে এত ভালো একটা চিকিৎসা যেটা খুব দ্রুত পেইন রিলেটেড কন্ডিশনগুলো রিকভারি হয় এবং রিহ্যাবিলিটেশনের জন্য আপনার নিউরোলজিক্যাল যে টেস্টগুলো, স্পোর্টস জনিত যে টেস্টগুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি। এটা আপনাকে বিশ্বাস করতেই হবে যে এটা খুবই একটা কার্যকরী চিকিৎসা পদ্ধতি। এবং এই যে 1913 সালের দিকে যে আপনার নিউজিল্যান্ড প্রথম এটা চালু করলো বা এটা নিয়ে গবেষণা শুরু করলো, এটা তারা মানুষকে অ্যাপ্লাই করা শুরু করলো, তো এরপরেই কিন্তু এটার যে একটা বেটার আউটকাম এটা দেখে আপনার যুক্তরাষ্ট্র বা আমেরিকার কথা যদি বলি, এরা কিন্তু এটা চিন্তা ভুল করেন। হ্যাঁ, একটা সভ্য যে মানে একটা স্বচ্ছ চিকিৎসা যেটা মানে মানুষের মধ্যে এতভাবে প্রভাব ফেলতে পারে যে 1914 সালেই এটা কিন্তু আমেরিকা এটা নিয়ে আবার গবেষণা শুরু করলো এবং এই চিকিৎসা পদ্ধতিটাকে তারা স্টাবলিশ দেওয়া শুরু করলো। তো এই যে 1900 আপনার 14 সাল বা 1913 সাল থেকে যে এই কান্ট্রিগুলোতে এটা সূচনা হলো, তো এর পর দেখা যাচ্ছে এটা মানুষের মধ্যে এমনভাবে প্রভাব ফেললো যে উইথাউট আপনার হচ্ছে যে সাইড ইফেক্ট এবং আপনার ইনস্ট্যান্ট এটা একটা রেজাল্ট, বেটার রেজাল্ট পাওয়া যায়। আপনার একটা পেশেন্ট আসলো কোমরে ব্যথা নিয়ে, তো এই পেশেন্টটাকে আমরা যদি দেখা যাচ্ছে যে ভালোভাবে একজন ফিজিওথেরাপিস্ট প্রপারলি একটা পেশেন্টকে অ্যাসেস করে ইনস্ট্যান্ট তাকে ট্রিটমেন্ট দিয়ে ইনস্ট্যান্ট তার একটা বেটার রেজাল্ট নিয়ে আসতে পারে। তো আপনি কি মনে করছেন এটা কত উন্নত মানের একটা চিকিৎসা পদ্ধতি, সেটা আসলে আমি আপনাকে কীভাবে বলছি। তো এরপরেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আমেরিকা এটা নিয়ে গবেষণা শুরু করে এবং এটা মানে চিকিৎসা প্রদান শুরু করে। তো দেখা যাচ্ছে ওই দেশগুলোকে যদি আমরা চিন্তা করি, তারা চায় যে শরীরের কোনো ক্ষতি ছাড়াই আমি কিভাবে এই রোগটা থেকে মুক্তি পাবো, এই বিষয়গুলো তারা খুব আলোচনা করে। তো যেহেতু এটা একটা উইদাউট সাইড এফেক্ট ট্রিটমেন্ট প্রোটোকল এবং উইদাউট সার্জারি ট্রিটমেন্ট প্রোটোকল, তো সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে এই উন্নত দেশগুলা যদি আমরা ওই যেটা বললেন যে ইউএসইউকে ইয়েতে এই দেশগুলোর কথা যদি জানতে পারি, তাহলে তারা এই মানে চিকিৎসা পদ্ধতিটাকে এত মূল্যায়ন করার একটা কারণ হচ্ছে, প্রধান যে কারণটি সেটা হচ্ছে এটাই উইদাউট মানে হচ্ছে আপনার সাইড এফেক্ট এবং এটা ইনস্ট্যান্ট একটা বেটার রেজাল্ট পাওয়া যায়, ইনস্ট্যান্ট বেটার রেজাল্ট। আপনি একটা কন্ডিশন নিয়ে আপনি বছরকে বছর সাফার করছেন, কিন্তু একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসলে আপনি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে অল্প কিছুদিনের মধ্যে বা দেখা যাচ্ছে যে 2-4 দিনের মধ্যে আপনি একটা বেটার রেজাল্ট করছেন। তো এইটা তো বুঝতে হবে, এটা তো আসলে বুঝার ব্যাপার যে ইনস্ট্যান্ট একটা ট্রিটমেন্ট পেয়ে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাচ্ছি, আর দীর্ঘদিন ধরে আমি ট্রিটমেন্ট করে আসছি বিভিন্ন, আমি সুস্থ হচ্ছি না। তো এই বিষয়টাকে যদি আপনি যখন বুঝবেন, তখন আপনি নিজেই এই পেশাটাকে গ্রহণ করতে শিখবেন। তো এভাবেই তারা বাইরের দেশে উন্নত দেশগুলোকে আমরা যদি বলি যে তারা এই চিকিৎসা পদ্ধতিটাকে, ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতিটাকে এই জন্যই তারা ধন্যবাদ স্যার। স্যার, আমরা তো বাইরের দেশ সম্পর্কে অনেক কিছুই জানলাম, তো স্যার আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসা কবে থেকে এবং কিভাবে চালু হলো এবং কোথায়? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। বাংলাদেশে কিভাবে শুরু হলো, তো দেখা যাচ্ছে বাংলাদেশে এই চিকিৎসা পদ্ধতিটা 1960 সালের দিকে বা 60 সালে এবং 61 সাল, 60 বা 61 সালের দিকে এটা প্রথম শুরু হয় হচ্ছে আপনার ফিরোজাবাড়ি প্রতিবন্ধী শিশু হসপিটাল থেকে।
তো এই হসপিটালটা এটা 1960 সালে এবং 61 সালের দিকে তারা এই চিকিৎসা ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতিটা এই প্রতিষ্ঠানে চালু করে বাচ্চাদের জন্য। তো সেই জায়গাটা থেকে প্রথমে বাংলাদেশের শুরু, এরপর দেখা যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আপনার এটা 1960 সালের দিকে তখন এখানেও চিকিৎসা পদ্ধতিটা চালু করেন। এরপরে দেখা যাচ্ছে যে আমরা জানি যে 1971 সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধাহতদের পুনর্বাসনের জন্য আপনার পুনর্বাসন যখনই আপনি পুনর্বাসন চিন্তা করবেন তখনই কিন্তু আপনাকে ফিজিওথেরাপিস্টের বিকল্প কোনো পদ্ধতি। তো একটা মানুষকে পুনর্বাসন তার পূর্বের অবস্থায় যদি আমি ফিরে দিতে চাই, তার শারীরিক অবস্থা বা তার একটা পর্যায়ে যদি ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই ফিজিওথেরাপি করতে অবশ্যই। তো যখন তাদেরকে পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপি প্রয়োজন হলো, তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে আপনার যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এই দেশগুলো থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু চিকিৎসক ফিজিওথেরাপি চিকিৎসক নিয়ে আসা হয়েছিল এবং সেখান থেকে এই ফিজিওথেরাপিটা বাংলাদেশে আরও একটু পপুলারিটি করে। তো এরপর এই চিকিৎসা ব্যবস্থাটাকে এখানে একাডেমিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, একাডেমিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে 1972-73 সেশনের একটা কোর্স প্রথম শরণার্থী মেডিকেল হসপিটালে চালু করার কথা ছিল বা চালু করা হয়েছিল। এরপর সেটাকে আসলে ওখানে কন্টিনিউ করা হয়নি। এরপর দেখা যাচ্ছে আপনার যেটাকে আমরা বর্তমান কোন হসপিটাল বলে থাকি যেটা সেখানে এই একাডেমিক ভাবে সেখানে একটা কোর্স চালু করা হয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে, চিকিৎসা অনুষদের আন্ডারে মানে দেখা যাচ্ছে যে এখানে একটা কোর্স চালু করা হয়, বিপিটি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপিস্ট। তো সেখান থেকে দেখা যাচ্ছে এই কোর্সটা আপনার পরিচালনা করছিলেন বাংলাদেশি এবং তারা বাইরের দেশের জন্য তারা মিলে। তো এরপর দেখা যাচ্ছে যে এটা আপনার 1975 সালে যখন দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেলেন, তো এরপর কিন্তু এই কোর্সটা আর কন্টিনিউ করা হয়নি। এই কোর্সটা কন্টিনিউ করা হয়নি। এরপর দেখা যাচ্ছে যে এই কোর্সটা দীর্ঘদিন বন্ধ থাকলো। এরপর 1979 সালের দিকে এই কোর্সটাকে না মানে একটা ডিপ্লোমা কোর্স, হ্যাঁ, ডিপ্লোমা ইন টেকনোলজি আর কি, কোর্স ফিজিওথেরাপি, এটা চালু করা হয়। এরপর থেকে এটাই কন্টিনিউ চলছিল এবং এই ব্যাচেলর অফ ফিজিওথেরাপি যেটা, বিপিটি, এই কোর্সটা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধই ছিল এটা পরিচালনা। এরপর যখন 1900 আপনার হচ্ছে যে 1993 বা 94, হ্যাঁ, এই কোর্সটাকে আবার দেখা যাচ্ছে যে একটা মানে গঠনগতভাবে গঠনমূলক একটা মানে কোর্স চালু করা হয় নেটওয়ার্ক, যেটা পৌর হসপিটালে পুনরায় এই কোর্সটা চালু করা হয়। তো এরপর দেখা যাচ্ছে যে এই কোর্সটা এরপর থেকেই কিন্তু আমাদের মূলত কন্টিনিউ হয়ে আসছে। এরপর 1996 সালে একটা ওয়ার্ল্ড কনফারেন্স একটা হয় ফিজিওথেরাপিস্টদের নিয়ে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ, 1900 আপনার বিভিন্ন দেশ, প্রায় 190-95টা দেশের মতো সেখানে মানে অংশগ্রহণ করে এবং এটাকে তখন বাংলাদেশ থেকেও কিছু প্রতিনিধি গেছিল এবং গিয়ে সেটা যেটা হচ্ছে যে আবার তারা এটাকে আরও ভালোভাবে পরিচালনা করার জন্য একটা আইডিয়া তখন থেকে এই কোর্সটি বাংলাদেশে মানে চলে আসছে এবং এই চিকিৎসা পদ্ধতিটাও এরপর থেকে দেখা যাচ্ছে আরও একটু ভালোভাবে তারা স্বাধীনভাবে চিকিৎসা করে আসছে। তো এইভাবেই বাংলাদেশে মূলত এই ফিজিওথেরাপি কোর্সটা মানে চলছে এবং এখনো চলছে। স্যার স্যার আমরা জানি যে 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস এবং বাংলাদেশেও আমরা এই দিবসটি পালন করে থাকি। স্যার বাংলাদেশে আমরা কবে থেকে এই দিবসটি পালন করে আসছি? বাংলাদেশে আমরা মূলত এই কোর্সটি 1907 সাল থেকে আমরা এই কোর্স থেকে এই বাংলাদেশ বিশ্ব ফিজিওথেরাপি দিবস এই দিবসটি আমরা পালন করে আসছি। তো এটা আসলে দেখা যাচ্ছে আমরা যদিও এই
আচ্ছা, বিশ্ব ফিজিওথেরাপি দিবস, এই দিবসটি যদিও আহ, বাইরের কান্ট্রিগুলোতে দেখা যাচ্ছে 1953 সাল বা 51 সাল এই দিক থেকে কিন্তু এর শুরু। হ্যাঁ, দেখা যাচ্ছে প্রথম যুক্তরাষ্ট্র থেকে এই মানে বিশ্ব ফিজিওথেরাপি দিবস এটি মূলত পালন করা হয়। এরপর সেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় দেখা যাচ্ছে এরপর। হ্যাঁ, তো 1970 সালে এদিকে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়। তো এরপর এটা দেখা যাচ্ছে আমরা বাংলাদেশে তো কোর্সটি চালু হয় বা ফিজিওথেরাপির সূচনায় অনেক দেরিতে। তো যার কারণে দেখা যাচ্ছে আপনার আমরা 1996 সালের দিকে যখন এই ওয়ার্ল্ড কনফারেন্সটা হয়েছিল, এরপর থেকে আমরা এই মানে দিবসটি পালন করতে চেয়েছিলাম বা ইচ্ছুক ছিলাম, কিন্তু কোনো কারণে এই কোর্সটি আর মানে এই দিবসটি পালন করা হয়নি। তো এই দিবসটি আমরা চেয়েছিলাম 2001 সালের দিকেও পালন করতে, তাও এটা আমরা আসলে সেইভাবে পালন করা হয়নি। তো আমরা খুব ভালোভাবে এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে বা রাষ্ট্রীয় অনুমোদনে আমরা দেখা যাচ্ছে এই দিবসটি আমরা 2007 সাল থেকে মূলত বাংলাদেশে পালন করে আসছি। তখন থেকে ভালোভাবেই পালন করা হচ্ছে এবং এখনও আমরা 5 সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস বাংলাদেশে আমরা পালন করে থাকি। ধন্যবাদ। স্যার, আমি জানতে চাই যে বর্তমানে ফিজিওথেরাপির যে অবস্থা, এই অবস্থা সম্পর্কিত আপনার মতামত কি বা আপনার ধারণা কি, এবং ভবিষ্যৎ সম্পর্কে মানে আমাদের প্রফেশনটা কোথায় যেতে পারে স্যার, এই সম্পর্কে আপনি কি ধারণা রাখেন? খুব কঠিন একটা প্রশ্ন। কঠিন হলেও অবশ্যই এটা খুব একটা ভালো প্রশ্ন। আমি বর্তমান ফিজিওথেরাপি প্রফেশনের অবস্থা সম্পর্কে যদি বলি, তো দেখা যাচ্ছে যে আমাদের এই ফিজিওথেরাপিটা হচ্ছে, আমি প্রথমে শুধু বলি যে এটা একটা স্বাধীন স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। ফার্স্ট কন্টাক্ট ফিজিওথেরাপি মানে চিকিৎসা পদ্ধতি। একজন ফিজিওথেরাপিস্ট একটা পেশেন্টকে নিজে ডায়াগনোসিস করে চিকিৎসা প্রদান করে বা নিজে অ্যাসেসমেন্ট করে চিকিৎসা প্রদান করার ক্ষমতা বা দক্ষতা রাখে। তো সেই জায়গাটা থেকে আমাদের বাংলাদেশে বর্তমান এই ফিজিওথেরাপি চিকিৎসাটাকে আমরা স্বাধীন স্বতন্ত্রভাবে চালাচ্ছি। দেখা যাচ্ছে যে অনেকেই মানে মনে করেন যে এই চিকিৎসা পদ্ধতিটা একটা সহকারী চিকিৎসা পদ্ধতি, মানে অন্যের অধীনস্থ, অন্যের অধীনস্থ মনে করে থাকেন। যার কারণে একজন ফিজিশিয়ান প্রেসক্রাইব করেন এবং সেখান থেকে একজন ফিজিওথেরাপিস্টের কাছে একজন পেশেন্ট আসে, ওই প্রেসক্রিপশন অনুযায়ী এই মানে দেখা যাচ্ছে যে ফিজিওথেরাপি, তারা মনে করে ফিজিওথেরাপি মানে হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল মেশিনপত্র। আসলে এটা পুরো ভুল ধারণা। আসলে একজন ফিজিওথেরাপিস্ট যদি একজন পেশেন্টের স্বাধীনভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান না করেন, তাহলে সেই পেশেন্ট কখনো কি সঠিক চিকিৎসা পেল না। অতএব সঠিক চিকিৎসা প্রদান বা গ্রহণ যদি করতে হয়, তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে সেই ফিজিওথেরাপিস্টকে স্বাধীনভাবে কি করতে দিতে হবে, অ্যাসেস করতে দিতে হবে, তার রোগ নির্ণয় করতে দিতে হবে এবং তাকে চিকিৎসা প্রদান করতে হবে। তো এটা আমাদের বাংলাদেশে বর্তমান অবস্থা এলোমেলো। কেউ আমরা সেভাবে করি, আবার কেউ দেখা যাচ্ছে যে অপেক্ষায় থাকে কখন একজন ফিজিশিয়ান প্রেসক্রিপশন করবে, কখন কি মেশিন লিখবে, ওই মেশিন অনুযায়ী আমি ওই পেশেন্টকে চিকিৎসা প্রদান করবো। হ্যাঁ, আমরা বিভিন্ন ফিজিশিয়ানের মানে চেম্বারে ধর্ণা দিয়ে ঘুরি। তাদেরকে যা বলি যে স্যার আমাকে একটা রুগী দেন, স্যার আমাকে রুগী দেন, হ্যাঁ স্যার কি চান। তো এই যে চিন্তাধারা, আমাদের এই চিন্তাধারাকে পরিবর্তন যতদিন না করব, নিজের মানে বাড়িতে আপনি যদি নিজের ক্ষমতা প্রয়োগ করতে না পারেন, নিজের প্রফেশনে যদি আপনি নিজের দক্ষতা দেখাতে না পারেন, নিজের প্রয়োজনীয়তা যদি দেখাতে না পারেন, তাহলে এই প্রফেশন আসলে বা কোনো একটা জাতি কখনো, কোনো একটা পরিবার কখনো কিন্তু ভালো অর্জন করতে পারে না। অতএব আমাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে এলোমেলো। মানে এই যে দেখা যাচ্ছে যে কেউ ভাবছে যে ফিজিশিয়ান ফিজিওথেরাপি সাজেস্ট করবে, তারপর ফিজিওথেরাপি দিতে হবে, হ্যাঁ কি সাজেস্ট করবে এবার দিতে হবে। আসলে এটা পুরোটা ভুল। একজন ফিজিওথেরাপিস্ট যেহেতু
একজন পেশেন্টের রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করে থাকে, করার দক্ষতা রাখেন। অতএব একজন ফিজিওথেরাপিস্ট সরাসরি চিকিৎসা মানে একজন পেশেন্ট একজন ফিজিওথেরাপিস্টের কাছে সরাসরি আসবে এবং সে তার অ্যাসেস করবে, তার রোগ নির্ণয় করবে, দেন তাকে চিকিৎসা করবে। তো এটা বর্তমান অবস্থা। এখন ভবিষ্যৎ যদি বলতে যাই, ভবিষ্যৎ সম্পর্কে বা সামনে কী হবে, তো এটা সম্পর্কে আমার ধারণা, আমি যেটা মনে করি, আপনি হয়তো শুনছেন যে কিছুদিন আগে আমাদের সরকারি মানে দেখা যাচ্ছে যে 2018 সালের দিকে আমাদের স্বতন্ত্র কাউন্সিল, রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন পাশ হয়, কিন্তু সেটা কার্যকর হয়নি ততদিনে সরকারিভাবে। এবং পরবর্তীতে আমরা জানি যে 2025 সালে 24শে হচ্ছে আপনার মার্চ আমাদের গ্যাজেট পাস হয়, সরকারি খাতায় আমাদের নামটা লেখা হয়। তো যেহেতু একটা প্রফেশনের হচ্ছে গার্ডিয়ান যখন আপনার থাকবে না, তখন সেই প্রফেশন বা সেই জাতি, সেই পরিবার দেখা যাচ্ছে কি হবে, এলোমেলোভাবে চলবে, এটাই স্বাভাবিক। তো যখন আপনার গার্ডিয়ান তৈরি হবে, তখন আপনার একটা কি আসবে, একটা রুলস রেগুলেশনের মধ্যে আপনি আসবেন। যখন একটা রুলস রেগুলেশন হবে, তখন অবশ্যই আপনি একটা কি স্বচ্ছ এবং শক্তিশালী এবং আপনার অধিকার আপনি মানে নিয়ে আপনি আপনার প্রফেশন চালাতে পারেন। তো আমি ভবিষ্যৎ সম্পর্কে যদি আশা করি, অবশ্যই ভালো। এবং আমরা দেখছি যে আমাদের আশেপাশের দেশগুলো, পার্শ্ববর্তী দেশগুলো এই ফিজিওথেরাপি প্রফেশনটাকে মানে খুবই ভালোভাবে এবং সম্মানের সাথে এবং তাদের ন্যায্য অধিকার এবং উইদাউট বৈষম্য ছাড়াই তাদের প্রফেশনকে সুন্দরভাবে পরিচালনা করছে। অর্থাৎ একটা প্রফেশন যখন তার দেখা যাচ্ছে তার সঠিক মর্যাদা দেওয়া হবে, তখন সে অবশ্যই ভালোভাবে তার প্রফেশনকে পরিচালনা করতে পারে। তো আমি যদি বলি যে আমাদের এই ফিজিওথেরাপি প্রফেশনের ভবিষ্যৎ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এবং আমরা সামনে অবশ্যই স্বাধীনভাবে প্র্যাকটিস করব, একজন পেশেন্টকে অ্যাসেস করে তার চিকিৎসা প্রদান করার, যেহেতু আমাদের কারিকুলাম তাই বলে, তো স্ট্যান্ডার্ড কারিকুলাম বিশ্বব্যাপী সেটাই হয়ে থাকে। আমাদের দেশ মানে এখানে মানুষই আমরা বসবাস করি, অন্য কেউ না। অতএব এই দেশেও ফিজিওথেরাপি প্রফেশন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, ফিজিওথেরাপি বিষয়ক বিভিন্ন এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য। স্যার, আজকে আমি নিজেও অনেক কিছু জানলাম। আচ্ছা, তো আপনাকেও অনেক ধন্যবাদ। আজকে এসব এত কিছু বলে আমার নিজেকেও ভালো লাগছে যে এটা জানা দরকার, অবশ্যই জানাবো, সকলেরই জানা দরকার। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ক অনুষ্ঠানটি আপনারা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 10টার সময়। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার বা আমাদের ইউটিউব চ্যানেল BPPRC-তে। তো সুপ্রিয় দর্শক, আমাদের আগামী দিনের আলোচনার বিষয় থাকছে ফিজিওথেরাপি একটি স্বাধীন ও স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা। আপনাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।